বগুড়া পলিটেকনিকের বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের পঞ্চম পর্বের উভয় গ্রুপের ছাত্রছাত্রীদেরকে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার বিষয়ে প্রথম ক্লাসে স্বাগত। জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এর কোড নাম্বার 66752। এই সাবজেক্টে মূলত আমরা প্রাকৃতিক শক্তিকে কিভাবে আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করব এবং এই বৈদ্যুতিক শক্তিকে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়া পর্যন্ত যে ব্যবস্থাপনা থাকে, যে কৌশল থাকে, সেই বিষয়ে সম্যক জ্ঞান লাভ করব। তো এই সাবজেক্টের টিপিসি 334 এটা 4 ক্রেডিটের সাবজেক্ট, তার মানে 200 নাম্বারের বিষয়। এখানে তাত্ত্বিক ধারাবাহিক 60 নাম্বার, তাত্ত্বিক চূড়ান্ত 90, ব্যবহারিক ধারাবাহিক 25, ব্যবহারিক চূড়ান্ত 25, এই মিলে হলো টোটাল 200 নাম্বার। তাহলে আমাদের এই বিষয়টা, এই সাবজেক্টটা 200 নাম্বারের। এই 60 নাম্বার তোমরা যেহেতু পঞ্চম পড়ো, তোমরা জানো তাত্ত্বিক ধারাবাহিকটা কিভাবে বন্টন করা হয়। এখানে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মধ্যপর্ব, এটা তোমরা ফর্ম ফিল আপ করবা, তারপরে বোর্ডের রুটিন আসবে, সেই রুটিন অনুযায়ী পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিবা। তোমাদেরকে 90 নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে। আর তোমরা পুরো সেমিস্টারে যে ব্যবহারিক ক্লাসগুলো করবা, যে জব রিপোর্ট জমা দিবা, সেখানে 25 মূল্যায়ন হবে এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ থিওরি পরীক্ষার পরে আমাদের 25 নম্বরের ব্যবহারিক চূড়ান্ত হবে। এই 200 নম্বরে তোমাদের মূল্যায়ন হবে। তো এই জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, এই বিষয়ের প্রথম অধ্যায় আমরা যেটা পড়ব সেটা হলো সোর্স অফ এনার্জি। সোর্স অফ এনার্জিটা শক্তির উৎস। শক্তির উৎস আসলে কি বোঝায়? শক্তির উৎস বোঝায় যে সকল পদার্থের ভিতরে কাজ করার ক্ষমতা নিহিত থাকে। অর্থাৎ আসলে পাওয়ার এবং এনার্জি ব্যবহারের হারকে আমরা পাওয়ার বলি। আমরা প্রথম সেমিস্টারে তোমাদের পড়াইছি পি সমান ই ভাগ টি, অর্থাৎ ই সমান পি গুণন টি। পাওয়ারকে সময় দেওয়া গুণন করলে আমরা এনার্জি পাই। অর্থাৎ কোন বৈদ্যুতিক সরঞ্জাম যত সময় কাজ করে সেই সময় দিয়ে তার পাওয়ারকে গুণন করলে আমরা এনার্জি পাই। অর্থাৎ এনার্জির ব্যবহার হারটাই হলো পাওয়ার। তাহলে বৈদ্যুতিক শক্তি এবং পাওয়ার এটা একটা সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, পি সমান ই ভাগ টি।
তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে শক্তি শক্তি ব্যবহারের হার অর্থাৎ কনজিউম করার হারটাই হলো পাওয়ার। এখন শক্তির উৎস হলো যে সকল পদার্থের ভিতরে কাজ করার জন্য শক্তি জমা থাকে, সঞ্চিত থাকে, অর্থাৎ যেসব পদার্থের কাজ করার সামর্থ্য থাকে সেগুলোকে আমরা বলবো, সেসব পদার্থকে আমরা বলবো শক্তির উৎস। অ্যাকচুয়ালি শক্তির উৎস হলো সূর্য। পৃথিবীর যত এনার্জি আসে শক্তি থেকে, সূর্য থেকে আসে। কারণ আমরা এসএসসিতে তোমরা পড়ে আসছো যে শক্তি অবিনশ্বর, শক্তির ধ্বংস নাই, শক্তি সৃষ্টি করাও সম্ভব না। শক্তি এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয়। তাহলে আমরা এখানে মূলত বারবার বলবো যে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি, আসলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব না। এটা আমরা একটা এনার্জিকে বৈদ্যুতিক এনার্জিতে কনভার্ট করব, রূপান্তর করব। প্রাকৃতিক শক্তিকে আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করব। আচ্ছা, তাহলে আমরা শক্তির উৎস, সোর্স অফ এনার্জি, যে সকল পদার্থের ভিতরে শক্তি নিহিত থাকে, অর্থাৎ যে সকল পদার্থ কাজ করার সামর্থ্য রাখে, সেই সকল পদার্থকে আমরা বলবো সোর্স অফ এনার্জি, শক্তির উৎস। তো এখানে কিছু শক্তির উৎস যে তোমাদের এই বইতে আছে, লিস্ট অফ কমন সোর্স অফ এনার্জি, সাধারণ যে শক্তির উৎসগুলো আমরা ব্যবহার করি সেই শক্তির উৎসগুলো এখানে তোমাদের বইতে আছে এবং পরীক্ষাও থাকে যে কয়েকটি শক্তির উৎস নাম লিখো। যেমন আছে জ্বালানি, ধাবমান জলস্রোত, পারমাণবিক শক্তি, বায়ু প্রবাহ, সূর্য শক্তি বা সূর্য রশ্মি, সামুদ্রিক জোয়ার ভাটা, ভূগর্ভস্থ তাপ, জ্বালানি সেল, থার্মো ইলেকট্রিক পাওয়ার, ম্যাগনেটো হাইড্রো ডাইনামিক, থার্মো আয়নিক কনভার্টার। এই 11টা শক্তির উৎস এই পর্যন্ত আমরা জানতে পারছি। তারপরে আছে বিভিন্ন প্রকার শক্তি, বিভিন্ন প্রকার শক্তি। এখন শক্তির বর্ণনা, বিভিন্ন প্রকার শক্তির বর্ণনা। এখানে আমরা প্রথমে পাইছি জ্বালানি। এই জ্বালানিকে, যেটাকে আমরা ফুয়েল বলি, এই ফুয়েল কে আমরা 3 ভাবে ভাগ করছি: কঠিন, তরল, বায়বীয়, গ্যাসীয়, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস। কঠিন জ্বালানি বলতে আমরা সাধারণত খড়ি, অর্থাৎ গাছ কেটে যে খড়ি পাওয়া যায়, কয়লা, এগুলোকে আমরা কঠিন জ্বালানি বলি। তরল জ্বালানির ভিতরে আছে ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেন ইত্যাদি। আর গ্যাসিয়াস বা বায়বীয় জ্বালানির ভিতরে আছে প্রাকৃতিক গ্যাস, মিথেন, ইথেন ইত্যাদি। আচ্ছা, এখানে আমরা কিভাবে জ্বালানি থেকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করি, কনভার্ট করি, প্রাকৃতিক শক্তিকে অর্থাৎ জ্বালানিকে, তেলকে, ডিজেলকে অথবা কয়লাকে কিভাবে আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করি, তার একটা ফ্লো চার্ট আমি এখানে দেখাচ্ছি। এই জ্বালানি থেকে আমরা পাবো তাপ। জ্বালানি একটা শক্তি, এটা তাপ শক্তি। তাপ শক্তিতে যাবে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে আমরা পাবো বৈদ্যুতিক শক্তি।
তাহলে আমরা দেখতে পেলাম এটা ডিজেল, এটা ডিজেল ইঞ্জিনের ভিতরে যে তাপ উৎপন্ন করবে সেই তাপে শ্যাফট ঘুরবে, ঘোরাটা হলো যান্ত্রিক শক্তি, সেই শক্তি জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হবে। এটাকে আমরা একটা ফ্লো চার্ট বলি। জ্বালানি শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হবে। এখন আমরা কঠিন জ্বালানির সম্বন্ধে একটু আলোচনা করব। কঠিন জ্বালানির ভিতরে আছে কয়লা, বিভিন্ন প্রকার কয়লা আছে, যেমন আছে পিট জাতীয় কয়লা। এই কয়লাতে কার্বনের পরিমাণ থাকে 60%। পিট জাতীয় কয়লাতে কার্বনের পরিমাণ থাকে কত? 60%। তাতে হাইড্রোজেনের পরিমাণ থাকে 5.8%, অক্সিজেন থাকে 33% এবং অ্যাশ মানে ছাই থাকে 1.2%। আচ্ছা, পিট কয়লার তাপীয় মান হচ্ছে প্রতি কেজি কয়লা পুড়ালে আমরা পাবো 3500 কিলো ক্যালোরি তাপ। এটাকে বলা হয় তাপীয় মান, অর্থাৎ 3500 কিলো ক্যালোরি পার কেজি। তারপরে আসতেছে তোমার লিগনাইট, যেটাকে বলা হয় তামাটিক বর্ণের কয়লা। এই কয়লাতে কার্বনের পরিমাণ থাকে 67%, হাইড্রোজেন থাকে 5%, অক্সিজেন থাকে 20%, অ্যাশ থাকে 8%। বিটুমিনাস কয়লা, এই কয়লাতে কার্বনের পরিমাণ থাকে 83%, হাইড্রোজেনের পরিমাণ থাকে 5%, অক্সিজেনের পরিমাণ থাকে 5%, অ্যাশ মানে ছাই থাকে 6.5%। অ্যান্থ্রাসাইট কয়লা, এখানে কার্বনের পরিমাণ থাকে 90%, অ্যাশ অক্সিজেন হাইড্রোজেন থাকে 3%, অক্সিজেন থাকে 2%, অ্যাশ থাকে 5%। সাধারণত যে কার্বনে যত বেশি যে কয়লাতে যত বেশি কার্বন থাকে সেই কয়লা তত ভালো উৎকৃষ্ট মানের হয়। তরল জ্বালানি, তরল জ্বালানি মূলত ক্রুড পেট্রোলিয়াম। ক্রুড পেট্রোলিয়াম বলতে যেটাকে বোঝানো হয় অপরিশোধিত জ্বালানি তেল। ভূগর্ভস্থ থেকে, মাটির নিচ থেকে, খনি থেকে যে অপরিশোধিত তেল তোলা হয় সেটাকে বলা হয় ক্রুড পেট্রোলিয়াম। এটাকে রিফাইন করলে আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেন, গ্যাসোলিন, লুব্রিক্যান্ট এবং গ্যাস পেয়ে থাকি। আর বায়বীয় জ্বালানির মধ্যে আছে প্রাকৃতিক গ্যাস, কৃত্রিম গ্যাস। প্রাকৃতিক গ্যাস মূলত তেলের খনি থেকে পাওয়া যায়। যে ক্রুড অয়েলটা তোলা হয় যেমন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যের তেলের খনি বিশ্ববিখ্যাত, সেখানে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় বাই প্রোডাক্ট হিসাবে। আর কোনো কোনো জায়গায় শুধু গ্যাসই বেশি পাওয়া যায়, তেলের পরিমাণ কম থাকে। আবার কোনো কোনো জায়গায় তেলই ওখানে মূল খনি, তেলের খনি, ওইখানে বাই প্রোডাক্ট হিসাবে গ্যাস পাওয়া যায়। আর আমাদের বাংলাদেশে যে গ্যাসের কূপগুলো আছে সেখানে মূলত গ্যাসই পাওয়া যায়, বাই প্রোডাক্ট হিসাবে, উপজাত হিসাবে তেল পাওয়া যায়। আচ্ছা, তাহলে
আমরা বুঝতে পেলাম প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে পেট্রোলিয়াম, যেটাকে আমরা বলতেছি ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেন ইত্যাদি। আচ্ছা, এখন আমি এগুলো বলতেছিলাম, এটা তরল জ্বালানি। গ্যাসীয় জ্বালানির ভিতরে আমরা পাবো প্রাকৃতিক গ্যাস। এটাতে মিথেন থাকবে 85%, ইথেন থাকবে 10%, অন্যান্য হাইড্রোকার্বন থাকবে 5%। এটা হলো প্রাকৃতিক গ্যাস। অর্থাৎ আমরা ভূগর্ভ থেকে যে গ্যাসটা পাবো, মূলত আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে সিলেট, চিটাগাং এইসব জায়গায় গ্যাসের খনি আছে, কূপ আছে। আচ্ছা, প্রাকৃতিক গ্যাস। আর মূলত কৃত্রিম গ্যাস আমরা জানি যে বায়োগ্যাস যেমন আছে, বিভিন্ন বাই প্রোডাক্ট, উপজাত গোবর, তারপরে তোমার পৌরসভার যে ড্যাম্পিং ময়লা, সেখান থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। এগুলো মূলত কৃত্রিম গ্যাস। তারপরে হলো ধাবমান জলস্রোত। এই ধাবমান জলস্রোতটা মূলত খরস্রোত নদীতে উপর থেকে যে জলরাশি নিচের দিকে ধাবিত হয়, এই ধাবমান পানির স্রোতকে কাজে লাগে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। যেমন বাংলাদেশে আছে কাপ্তাই লেকে বাদ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি। আমাদের বাংলাদেশে একটাই জলবিদ্যুৎ প্রকল্প আছে, হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। তারপরে আছে বায়ু শক্তি। বায়ু শক্তিটা মূলত যেসব দেশে উন্মুক্ত স্থান বেশি, বায়ু প্রবাহ বেশি, উপকূলীয় এলাকা, দ্বীপ দেশ, সেসব জায়গায় 12 মাস একটা নির্দিষ্ট বেগে বায়ু প্রবাহিত হয়। সেসব জায়গায় টারবাইন, উইন্ড টারবাইন, অর্থাৎ টারবাইন বলতে মূলত পাখা, যেটা যেদিক দিয়ে বায়ু প্রবাহিত হোক না কেন, পাখাগুলো একটা নির্দিষ্ট দিকে ঘুরবে এবং এই পাখার সাথে জেনারেটর লাগে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমাদের এর সম্ভাবনা আছে, যদিও প্রচলন নাই, উপকূলীয় এলাকায় আমরা এই বায়ু বিদ্যুৎ প্রকল্প চালু করতে পারি। তারপরে আছে সূর্য রশ্মি। ইদানিং এর প্রচলন ব্যাপক হয়েছে। সূর্য রশ্মি সোলার সেলের মাধ্যমে আমরা সোলার প্যানেল, অনেকগুলা ছোট ছোট সোলার সেল নিয়ে একটা প্যানেল তৈরি হয়। এই প্যানেলগুলা সূর্যের দিকে মুখ করে স্থাপন করতে হয় এবং এখান থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হয় এটা মূলত ডিসি। এই ডিসিকে আমরা ইনভার্টার দ্বারা এসিতে রূপান্তর করে ন্যাশনাল গ্রিডে দিতে পারি, জাতীয় গ্রিডে। আবার নিজের কাজেও ব্যবহার করা যায়, নিজের শিল্প কারখানা, বাসা বাড়িতে। এবং বরেন্দ্র অঞ্চল, বিশেষ করে উত্তর অঞ্চলে দিনাজপুর, ঠাকুরগাঁও, ওইসব অঞ্চলে এখন সোলার প্যানেল দিয়ে, ডিসি মোটর দিয়ে, পাম্পের সাহায্যে, ডিসি মোটর সাথে পাম্প লাগিয়ে ইরিগেশন অর্থাৎ কৃষিকাজে সেচে ব্যবহার করা হচ্ছে এবং এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তারপরে যেটা আসতেছে ভূগর্ভস্থ তাপ। এই ভূগর্ভস্থ তাপ পৃথিবীর যত গভীরে যাওয়া যায়, মাটির গভীরতায় তত উত্তাপ, অত পৃথিবীর কেন্দ্রে তরল এবং প্রচুর তাপ। তোমরা দেখো যে শীতকালে টিউবওয়েলের পানি, ভূগর্ভস্থ পানি গরম। তো যাই হোক, এই পৃথিবীর 2-3 হাজার ফুট গভীরে এই উত্তাপটাকে কাজে লাগিয়ে বাষ্প তৈরি করে সেই বাষ্প দিয়ে টারবাইন চালায় বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা মূলত কয়েকটা প্ল্যান্ট আমেরিকাতে আছে। আচ্ছা, তারপরে আমরা পড়ব বাংলাদেশে প্রচলিত শক্তির উৎস। বাংলাদেশে প্রচলিত শক্তির উৎস, বাংলাদেশে প্রথমে যেটা আসতেছে আমরা পাচ্ছি প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি এবং এটারই পরিমাণ বেশি। তারপরে আমাদের বাংলাদেশে দিনাজপুরের বড় পুকুরিয়ায় কয়লা আবিষ্কৃত হয়েছে এবং সেখানেও এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে আমাদের প্রচলিত বিদ্যুৎ শক্তি বাংলাদেশে মূলত দুইটা, ও আরেকটা আছে জলবিদ্যুৎ। তাহলে আমরা প্রচলিত শক্তি পাচ্ছি এখানে 3টা। একটা হলো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অর্থাৎ এখানে শক্তির উৎস হলো প্রাকৃতিক গ্যাস। 2 নম্বরে আছে আমার জলবিদ্যুৎ প্রকল্প কাপ্তাই। এটা উৎস হলো ধাবমান জলস্রোত। আর একটা সর্বশেষ যেটা হলো বড় প্রক্রিয়ায় যে কয়লা খনি আবিষ্কৃত হয়েছে, সেই কয়লা খনির উত্তোলিত কয়লা দিয়ে আমরা বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতেছি, তাপবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, তো মূলত কঠিন জ্বালানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই বিদ্যুৎ কেন্দ্রকে আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র বলি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এছাড়া আমাদের একটা সম্ভাবনা আছে উপকূলীয় এলাকায় বায়ু প্রবাহ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, এবং এটা পরীক্ষণমূলকভাবে নোয়াখালী চরাঞ্চলে কিছু এই বায়ু চালিত বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল, এবং এগুলা সিডরে, যে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারপরে ওটা এখন বোধহয় বন্ধ আছে। তো ভবিষ্যতে এই সম্ভাবনা উপকূলীয় অঞ্চলে পাওয়ার প্ল্যান্ট, বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র, ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। তাহলে আজকে আমরা মোটামুটি এই প্রথম অধ্যায় যেটা শক্তির উৎস, এটা নিয়ে আমরা আলোচনা করলাম, মোটামুটি এটা শেষ করলাম। আচ্ছা, তাহলে এখানে আমার একটা প্রশ্ন তোমরা সকলেই দিবা, সেটা হলো শক্তি উৎস কি বা শক্তির উৎস কাহাকে বলে। খোদা হাফেজ।